এই লেকচারে আমরা দুর্খেইমের সোশিওলজির অন্যতম দিক যেটা তার মেথোডোলজি নিয়ে আলোচনা করব। ইনি হলেন এমিলি ডুর্খেইম। আমরা এমিলি ডুর্খেইমের সাবস্ট্যান্টিভ থিওরিজ আলোচনা করছি। আমরা করেছি। এইবার তার মেথোডোলজি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তার থিওরি অফ ল আলোচনা করেছি এবং থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। এখানে আমরা তার মেথোডোলজি নিয়ে আলোচনা করব। কোজারের মতে এমিলি ডুর্খেইম was the first French academic sociologist. ডুর্খেইমের মেথোডোলজি তার বই লে রেগলে দে লা মেথড সোশিওলজিক সোশিয়াল এই বইতে রয়েছে। এই বইটি প্রকাশিত হয়েছিল 1895 সালে। প্রকাশ করেছিলেন অ্যালকান, পারিতে। এই বইটি আমাদের কাছে দি রুলস অফ সোশিওলজিক্যাল মেথড হিসেবে পরিচিত। কি কি রুল অর্থাৎ নিয়ম এখানে আলোচনা করা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। রুলস ফর দ্য অবজারভেশন অফ সোশ্যাল ফ্যাক্ট। ২ নম্বর হলো রুলস ফর ডিস্টিংগুইশিং নরমাল ফ্রম প্যাথোলজিক্যাল। ৩ নম্বর হলো রুলস রিলেটিং টু ক্লাসিফিকেশন অফ সোশ্যাল টাইপস। ৪ নম্বর হলো রুলস ফর এক্সপ্লেনেশন অফ সোশ্যাল ফ্যাক্টস। ৫ নম্বর হলো রুলস ফর এস্টাবলিশমেন্ট অফ প্রুফস। ডুর্খেইমের মেথোডোলজি নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে আমরা বুঝে নিই মেথোডোলজিটা কি। মেথোডোলজি হলো ফিলসফি অর লজিক অফ রিসার্চ, গবেষণার দর্শন। অর্থাৎ আমরা কিভাবে গবেষণা করব। যে কোনো তত্ত্বই সামাজিক বাস্তবকে ব্যাখ্যা করে। এবার বাস্তবকে দেখার বিভিন্ন দৃষ্টিকোণ আছে। বিভিন্ন বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে দেখেছেন। ডুর্খেইম একরকম ভাবে দেখেছেন এবং এখানে আমরা ডুর্খেইমের যে গবেষণার দর্শন নিয়েই আমরা আলোচনা করব। তো ডুর্খেইমের মেথোডোলজির মূল বৈশিষ্ট্যগুলো কি? প্রথম হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজম হলো প্রকৃতিবাদ। কোঁতের মতন ডুর্খেইম মনে করতেন যে সমাজ অর্থাৎ মানব সমাজ প্রকৃতির অঙ্গ। অ্যান্টি সাইকোলজিজম। কোঁত আমরা জানি তার হায়ারার্কি অফ সায়েন্সেসে সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানকে বাদ দিয়েছিলেন। ডুর্খেইমও কিন্তু তার মেথোডোলজিতে মনোবিজ্ঞানকে বাদ দিয়েছেন। তিনি যে সোশিওলজি চর্চা করেছেন সেইটা
মনস্তত্ত্ব বিরোধী। অবজেক্টিভিটি, অবজেক্টিভিটি হলো নৈর্ব্যক্তিকতা বা আমরা বলতে পারি যে কোনো রকম মানে বায়াস ফ্রি, কোনো রকম একপেশে মনোভাব নেই। কারো প্রতি পক্ষপাতিত্ব নেই। এটাই হচ্ছে অবজেক্টিভিটি। পক্ষপাতিত্বহীনভাবে কাজ করা। এটাই হচ্ছে বৈজ্ঞানিকরা সাধারণত এইভাবেই করেন। তো ডুর্কহেইমের সোশিওলজির মধ্যেও আমরা অবজেক্টিভিটি লক্ষ্য করি। ৪ নম্বর হচ্ছে কজাল ডাইমেনশন। কজাল ডাইমেনশন হলো যে কার্যকারণ দিক। ডুর্কহেইম অনেক কিছুকেই কজ অ্যান্ড এফেক্ট এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আরেকটা হচ্ছে ফাংশনাল ডাইমেনশন। ফাংশনাল অর্থাৎ ক্রিয়াবাদী, ক্রিয়াবাদী দিক, ফাংশনাল ডাইমেনশন। এখানে ক্রিয়া অর্থাৎ ফাংশন, ফাংশনের মাধ্যমে ডুর্কহেইম অনেক কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কম্পারেটিভ ডাইমেনশন, তুলনামূলক দিক। ডুর্কহেইমের মেথোডোলজিকে এমিল বেনয়-স্মুলিয়ান সোশিওলজিজম বলেছেন। আগে আমরা সোশিওলজিজম আলোচনা করেছি। এখানে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। সোশিওলজিজম হচ্ছে পজিটিভিজম প্লাস অ্যাজালিসিজম। পজিটিভিজম হচ্ছে সেই বিজ্ঞান যেটা মনে করে যে সমাজকে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতির মাধ্যমে অধ্যয়ন করা যায়। আর অ্যাজালিসিজম হচ্ছে সেই তত্ত্ব যেটা গোষ্ঠীর ওপর গুরুত্ব দেয়। ডুর্কহেইম তার মেথোডোলজিতে উনি সোশ্যাল ফ্যাক্টস এর একটা থিওরি তৈরি করেন। ডুর্কহেইম সোশ্যাল ফ্যাক্টকে এইভাবে সংজ্ঞায়িত করেন। ওয়েজ অফ অ্যাক্টিং, থিংকিং and feeling that are external to the individual and are endowed with a coercive power by virtue of which they exercise control over him. অর্থাৎ এখানে অ্যাক্টিং, থিংকিং অ্যান্ড ফিলিং অর্থাৎ ক্রিয়া, চিন্তন এবং অনুভূতি এগুলো এগুলো কি? এগুলো ব্যক্তির বাইরে এবং সেগুলো ব্যক্তির ওপর একটি চাপ সৃষ্টি করে। যার মাধ্যমে সেই চিন্তাভাবনা তাকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা দেখব যে রুলস ফর অবজারভেশন অফ সোশ্যাল ফ্যাক্টস। সামাজিক বস্তুসত্য হলো সোশ্যাল ফ্যাক্ট। আমরা বাংলায় এটা সামাজিক বস্তুসত্য বলছি বা সামাজিক ঘটনা। দুরকমই ব্যবহার করা যেতে পারে। প্রথম রুল, কনসিডার সোশ্যাল ফ্যাক্টস অ্যাজ থিংস। তোমরা সোশ্যাল ফ্যাক্টকে দ্রব্য হিসেবে গণ্য করো। ফলে সোশ্যাল ফ্যাক্টের একটা বাস্তব ভিত্তি আছে, একটা মেটেরিয়াল বেস আছে। এটা আমরা আমাদের মনে রাখা উচিত। সোশ্যাল ফ্যাক্টের সঙ্গে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টের একটা তফাৎ আছে। ধরো ধরো যে ম্যারেজ হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট। ম্যারেজ অর্থাৎ বিবাহ।
কিন্তু কোনো একটা বিবাহ থেকে সোশ্যাল ফ্যাক্টর কিন্তু আলাদা করতে হবে। কারণ একটা বিবাহের একটা বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু সোশ্যাল ফ্যাক্টের কতগুলো বিশ্বজনীন বৈশিষ্ট্য আছে। আর কি করতে হবে? সোশ্যাল ফ্যাক্টকে সংজ্ঞায়িত করতে গেলে সমস্ত রকমের আগের ধারণা বর্জন করতে হবে। প্রথমে সংজ্ঞায়িত করবে। কি করে? তার কতগুলো এক্সটার্নাল বেঞ্চমার্কস আছে। যেগুলো ইন্দ্রিয় তোমার ইন্দ্রিয় ভিত্তিক। অর্থাৎ তুমি দেখছো যে এই হচ্ছে কতগুলো এক্সটার্নাল বেঞ্চমার্কস। যেমন বিবাহের ক্ষেত্রে আমরা জানি যে এই কতগুলো বেঞ্চমার্কস আছে। এই কতগুলো প্রতিষ্ঠানের এই কতগুলো বৈশিষ্ট্য আছে। যেগুলো আমরা বিয়ে কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন ধরো নরনারীর মিলন। সেটা সামাজিকভাবে স্বীকৃত। তাই তো? তাহলে সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের আগে বুঝতে হবে। এবং সেটা আমাদের এক্সিস্টিং সেন্স ইমপ্রেশন। আমরা কতগুলো এটাকে আমরা ইন্ডেক্স করতে পারি বা এই ধরনের কোনো একটা যেটা বলে আমরা আজকাল এটাকে অপারেশনাল ডেফিনিশন বলি। এক্সটার্নাল বেঞ্চমার্কস এর উপর ভিত্তি করে যে কাজটা আমরা করব সেটার বাস্তব কতগুলো এম্পিরিক্যাল রেফারেন্স থাকবে এবং সেইটা আমরা তার ভিত্তিতে সংজ্ঞায়িত করব এবং সোশিওলজিস্টরা সেই সোশ্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করবে যেগুলো তার আলাদা আলাদা যে তার রূপ তার থেকে পৃথক। ধরো বিয়ে, বিয়ে প্রত্যেকটা বিয়েই তার কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো আচার-আচরণ আছে। কিন্তু আমরা যখন বিয়েকে আমরা সোশ্যাল ফ্যাক্ট হিসেবে আলোচনা করব, তখন তার সাধারণ বৈশিষ্ট্যগুলো ধরব। তার যে আলাদা, আলাদা রূপ সেগুলো কিন্তু আমরা ধরব না। রুলস ফর ডিস্টিংগুইশিং নরমাল ফ্রম প্যাথোলজিক্যাল। নরমাল হচ্ছে অর্থাৎ যেটা স্বাভাবিক আর প্যাথোলজিক্যাল যেটা হচ্ছে রুগ্ন। বৈশিষ্ট্যটা কি? ক্রাইটেরিয়ন অফ ডিস্টিংশন হচ্ছে লেভেল অফ জেনারেলিটি। অর্থাৎ কোন সোশ্যাল ফ্যাক্টটা সাধারণভাবে সমাজে রয়েছে। কিন্তু আবার সেই জেনারেলিটি এটা সমাজের উপর নির্ভর করে। এখানে যথার্থ বলেছেন যে what is normal for a mollusk cannot be normal for a vertebrate. ধরো এটা শামুকের ক্ষেত্রে প্রযোজ্য সেটা অবশ্য কখনোই এটি কুকুর বা বেড়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয় যেটা যারা ভার্টিব্রেট। তেমনি একটা সমাজের ক্ষেত্রে এটা নরমাল আর একটা সমাজের ক্ষেত্রে সেটা নরমাল নয়। কিরকম? তোমাদের একটা উদাহরণ দিই শঙ্করের এপার বাংলা ওপার বাংলা থেকে। আমেরিকা থেকে একজন ভদ্রমহিলা ভারত ঘুরতে এসছেন। তার সঙ্গে শঙ্করের দেখা হয়েছে। তো তিনি হঠাৎ কাউকে না বলে তার দেশে ফিরে গেলেন। সবাই তো অবাক হয়ে গেলেন। এ কি হলো? কেন উনি এরকম আচরণ করলেন?
তো শঙ্করের পরে আমেরিকা যাওয়ার একটা সুযোগ হয়। সেই সুযোগটা তিনি কাজে লাগিয়ে তিনি সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা করেন। দেখা করে তাকে জিজ্ঞেস করেন, "আচ্ছা ম্যাডাম আপনি কেন হঠাৎ করে দেশে ফিরে এলেন? কেউ কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা কোনো আচরণ খারাপ হয়েছে?" বললেন, "না।" "তাহলে কেন আপনি এটা করলেন?" শেষ অবধি তিনি ব্যাপারটা ভাঙলেন। উনি বললেন, "আমি কলকাতার লেকে বেড়াতে গিয়ে দেখি যে ছেলেরা ছেলেদের হাত ধরে ঘুরছে, মেয়েরা মেয়েদের হাত ধরে ঘুরছে। আমি এটাকে এতটাই অশোভন মনে করলাম যে আমি আর সেটাকে থাকতে পারলাম না। আমি ফিরে এলাম।" শঙ্কর তো এটা শুনে অবাক। তারা জিজ্ঞেস করলেন, "কেন আপনি এটাকে অশোভন মনে করেন? মানে বুঝতে পারছেন না? এখানে গে, লেসবিয়ান এরা এসব করে। অর্থাৎ সমকামীরা এভাবে হাতে হাত দিয়ে রেখে ঘুরে বেড়ায় আমেরিকাতে।" আর শঙ্কর যখন পৌঁছলো আমেরিকাতে, তখন তার এক বন্ধু তাকে জড়িয়ে ধরে, হ্যাঁ? যেরকম আমরা করি আরকি। তাকে নিয়ে গেল। গাড়ি করে তাকে নিয়ে গেল। তার স্ত্রী কিন্তু ভীষণ রেগে গেল। তার স্ত্রী হচ্ছে আমেরিকান। বললেন যে, "তুমি যদি আর একবার এরকম করো তাহলে তোমাকে আমি ডাইভোর্স করব।" অর্থাৎ যেটা ভারতে খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। ছেলেরাই ছেলেদের হাত ধরে ঘুরে বেড়ায় বা কাঁধে হাত ধরে ঘুরে বেড়ায়। মেয়েরা মেয়েদের হাত ধরে ঘুরে বেড়ায় বা ছেলেরা ছেলেদের সঙ্গে মেশে, মেয়েরা মেয়েদের সঙ্গে মেশে। এটাই তো ভারতের স্বাভাবিক ঘটনা। কিন্তু এটাই আবার আমেরিকাতে অস্বাভাবিক। যেটা ভারতে নরমাল সেটা আমেরিকাতে প্যাথলজিক্যাল। এইবার আমরা আলোচনা করব অপরাধ কি স্বাভাবিক? ডুইখেম তার ডিভিশন অফ লেবার এ দেখিয়েছেন যে অপরাধ অপরাধের বদ অপরাধের কে অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যাপারে কত রকমের নিয়ম কানুন রয়েছে এবং কেন আ পানিশমেন্ট এর যে উদ্দেশ্যটা কি? কিন্তু এইখানে উনি জিজ্ঞেস করছেন যে ক্রাইমটা নরমাল কিনা? আমরা সব আমরা তো কখনোই অপরাধীদেরকে স্বাভাবিক লোক বলে মনে করি না। স্বাভাবিক কি? গুন্ডা, বদমাইশ যারা তারা তো স্বাভাবিক নয়। যেসব জায়গাতে অপরাধ প্রবণ জায়গা সেগুলো আমরা সাধারণত যাই না। তাই তো? কিন্তু ডুইখেম মনে করেন যে ক্রাইম হচ্ছে নরমাল সোশ্যাল ফ্যাক্ট। কেন? না এমন কোনো সমাজ নেই যেখানে অপরাধ নেই। অপরাধহীন সমাজ নেই। এটা একটা প্যারাডক্সিক্যাল কনক্লুশন যে ক্রাইম হচ্ছে একটা নরমাল সোশ্যাল ফ্যাক্ট। ৩ নম্বর রুলস রিলেটিং টু ক্লাসিফিকেশন অফ সোশ্যাল টাইপস। প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশনটা কি? অ্যাবসেন্স অফ পার্টস। এটা সব বিজ্ঞানেই রয়েছে। যেমন ধরো তোমাদের বলি ফিজিক্স, কেমিস্ট্রিতেও আছে। অ্যাবসেন্স অফ পার্টস হচ্ছে সবচেয়ে সিম্পল ক্লাসিফিকেশনের সবচেয়ে হচ্ছে তার ভিত্তি। যেমন অ্যাটম, ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাটম বা বটানি জুলজিতে ইউনিসেলুলার অ্যানিমাল। ধরো
বোটানিতে আমরা যেমন দেখি যে ক্ল্যামিডিওমোনাস সেটা হচ্ছে একটা এককোষী জীব। আবার জুলজিতে প্রোটোজোয়া যেগুলো অর্থাৎ অ্যামিবা তারাও এককোষী জীব। অ্যামিবা, প্যারামিশিয়ান। তাহলে এর ওপর ভিত্তি করেই বিশ্লেষণ হয়। ভারত আর সমাজেও কিন্তু এরকম হওয়া উচিত বলে ডুর্কহেইম মনে করেন। মানব সমাজে সবচেয়ে সিম্পল টাইপ অফ সোসাইটিটা কি? দ্য হোড। হোড হলো কি? হোড হলো হচ্ছে দল। যে দলের মধ্যে আর কোনো উপদল নেই। তাহলে থিওরিটিক্যালি আমাদের হোড থেকেই ক্লাসিফিকেশন শুরু করা উচিত। এবার আমরা আসছি রুলস ফর এক্সপ্লানেশন অফ সোশ্যাল ফ্যাক্ট। আমরা গবেষণা করলাম। গবেষণা করে আমরা কিছু তথ্য পেলাম। এবার এই তথ্যকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এখানেই হচ্ছে ডুর্কহেইম ২ ধরনের নিয়মের কথা বলছেন। একটা হচ্ছে কজাল এক্সপ্লানেশন। কজাল অর্থাৎ কার্য-কারণ সম্বন্ধ। যেমন একটা খুব সরল উদাহরণ হচ্ছে যে যেখানে দেখিবে ছাই সেখানে আগুন। যেখানে যেখান থেকে ধোঁয়া উঠতে দেখবে বুঝবে সেখানে আগুন আছে। নো স্মোক উইথআউট ফায়ার। এই হচ্ছে কজাল এক্সপ্লানেশন। কোন একটা জিনিসের কারণ, কোন একটা ঘটনার কারণ কি? আর হচ্ছে ফাংশনাল এক্সপ্লানেশন। ফাংশনাল এক্সপ্লানেশন হচ্ছে হোলিস্টিক এক্সপ্লানেশন। আমরা সমাজটাকে একটা সমগ্র হিসেবে নিলাম। এইবার সেখানে কোনো একটি অংশ সেটা কি ভূমিকা পালন করে? তার ফাংশনটা কি? এখানে ধরো আমরা পরিবারের কথা বলেছি যে পরিবার কি সমাজে কি অবদান রাখে? এটাই হচ্ছে ফাংশনাল এক্সপ্লানেশন। এবারে আমরা আসছি দুর্খেইমের যে শেষ যে রুলস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ প্রুফস। দুর্খেইম কনকমিটেন্ট ভ্যারিয়েশনকে মেথড অফ প্রুফ হিসেবে সোশিওলজির সবচেয়ে যে সবচেয়ে উপযুক্ত মেথড অফ প্রুফ হিসেবে মনে করতেন। কেন? কনকমিটেন্ট ভেরিয়েশন হচ্ছে জন স্টুয়ার্ট মিলের প্রস্তাবিত ৫টা এক্সপেরিমেন্টাল মেথড। এই যে মিলের এই মেথডগুলো আমরা এখানে দেখছি ৫টা। মেথড অফ ডিফারেন্স, মেথড অফ এগ্রিমেন্ট, জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্স, মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশনস, মেথড অফ রেসিডিউস। এবার কেন কনকমিটেন্ট ভ্যারিয়েশনটাই ডুর্কহেইম বাছলেন? দেখো বাকি যে পদ্ধতিগুলো মেথড অফ ডিফারেন্স, জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্স, মেথড অফ এগ্রিমেন্ট এবং মেথড অফ রেসিডিউস, এগুলো কিন্তু বাইরের দিক থেকে প্রমাণ করার চেষ্টা করে। বাইরের দিক থেকে। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা
নিয়ন্ত্রণ করতে পারি। প্রাকৃতিক বিজ্ঞান, ফিজিক্স বা কেমিস্ট্রি আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু সোশিওলজির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস নিয়ন্ত্রণ করাটা অসুবিধে। করা যায় না। যেজন্যে মেথড অফ এগ্রিমেন্ট বা মেথড অফ ডিফারেন্স এর বা জয়েন্ট মেথড বা মেথড অফ রেসিডিউস এগুলোকে দিয়ে আমরা মেথড অফ প্রুফ করতে পারি না। কেন? আমরা একটা উদাহরণ দিচ্ছি হথর্ন এক্সপেরিমেন্ট থেকে। হথর্ন এক্সপেরিমেন্ট দেখতে চেয়েছিল যে উৎপাদনের ক্ষেত্রে কি, কি কারণ থাকতে পারে? উৎপাদনের অর্থাৎ প্রোডাক্টিভিটির সঙ্গে কোন, কোন ফ্যাক্টর থাকতে পারে? তার একটাই এক্সপেরিমেন্টের আমি উল্লেখ করব এখানে। মেথড অফ ডিফারেন্স এর ভিত্তিতে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেটা হলো ইলুমিনেশন এক্সপেরিমেন্ট। দুটো গ্রুপ করা হয়েছিল, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। এবার ধরে নেওয়া হয়েছিল যে এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা উদ্দীপক দেব, এক্সপেরিমেন্টাল গ্রুপে উৎপাদনের তারতম্য হবে। আর কন্ট্রোল গ্রুপে একই ধরনের উৎপাদন হবে। একই লেভেলে, একই স্তরে উৎপাদন হবে। কন্ট্রোল গ্রুপে আলোর কোনো বদল হয়নি। এক্সপেরিমেন্টাল গ্রুপে মাঝে, মাঝে উদ্দীপকের বদল হতো। অর্থাৎ লাইট বাল্বগুলো মাঝে মধ্যে বাড়ানো হতো এবং তারপরে পরীক্ষা হতো। দেখা গেল যে এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপ দুটোতেই উৎপাদন বেড়ে গেল। ফলে এই যে পরীক্ষাটা সেটা সফল হলো না। মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ভেতর দিক থেকে বিশ্লেষণ করা হয়। স্ট্যাটিস্টিক্যাল বিশ্লেষণ করা হয়। যেমন ধর এটা একটা কনকমিটেন্ট ভ্যারিয়েশন এর মেথড। এক্সপোর্ট এবং ইম্পোর্টের ভ্যারিয়েশন সেটা দেখানো হচ্ছে। তাহলে এখানে দুটো ইভেন্ট কো-ভ্যারি করছে। একটা এফেক্টের উপর যে কোয়ান্টিটেটিভ চেঞ্জ হচ্ছে আর যা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ আমরা করছি। অন্যদিকে মানে এখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। একটা যদি ভ্যারি করে ধরো জিনিসটা এরকম হচ্ছে। ধরো আমরা যদি ইকোনমিক্সে যাই, জিনিসের দাম বাড়লে চাহিদা কমবে। তাহলে এখানে হচ্ছে ইনডাইরেক্ট এটা হচ্ছে ইনডাইরেক্ট ভেরিয়েশন। ডাইরেক্ট ভেরিয়েশন যে জিনিসের দাম বাড়লে তাই কমবে। তো এখানে মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন এ এটা কোয়ান্টিটেটিভ মেথড এর ভিত্তিতে কনকমিটেন্ট ভেরিয়েশন এর প্রুফ দেখা হয়। কিন্তু মেথড অফ এগ্রিমেন্ট এবং ডিফারেন্স এ এটা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ হয়। এইবার আমরা এমিল ডুরখেইমের মেথোডোলজির একটা মূল্যায়ন করব। প্রথম সমালোচনা আমরা দেখব এমিলি বেনয়েট-স্মুলিয়ানের। উনি বলছেন সোশ্যাল ফ্যাক্টের
4টে মানে আছে। ডুর্কহেইমের যে তত্ত্ব থেকে উনি দেখাচ্ছেন যে সোশ্যাল ফ্যাক্টের 4টে মানে বেরোয়। প্রথমত, an entity possessing definite characteristics which are independent of human observation. সোশ্যাল ফ্যাক্ট একটা দ্রব্য যার কতগুলো বৈশিষ্ট্য আছে মানুষের নিরীক্ষণ করুক বা না করুক সেটা স্বাধীনভাবে থাকতে। An entity which can only be known a posteriori, তার ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা সেটা জানতে পারছি, এটাই হচ্ছে a posteriori. An entity which exists independent of human volition, মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর সোশ্যাল ফ্যাক্টের কোনো অস্তিত্ব নির্ভর করে না। An entity which can be known through external observation, বাইরের দিক থেকে নিরীক্ষণ করা যায় সোশ্যাল ফ্যাক্টকে। ফলে তাহলে যদি একটা ধারণার 4টে মানে হয় তাহলে তো সেই ধারণার বৈজ্ঞানিক যে মূল্য কতটা এটা নিয়ে আমাদের ভাবতে হবে। উনি আরো দেখাচ্ছেন যে সোশ্যাল ফ্যাক্টর ভ্যারিয়েশনস ইন মিনিং আছে। সোশ্যাল অর্থাৎ অর্থের তারতম্য আছে। সোশিওলজি অ্যাজ এ রিয়েল সাবজেক্ট ম্যাটার। সোশিওলজির একটা প্রকৃত বিষয় আছে। সোশিওলজি ক্যান only be known through a priori experience. অর্থাৎ আমাদের ধারণার থেকেই সোশিওলজিকে আমরা জানতে পারি। Assumption of determinism in interhuman relations. মানুষের সম্পর্ক নিয়ন্ত্রিত হচ্ছে। ডিটারমিনিজম। তো বলছেন ডুর্কহেম যে সোশ্যাল ফ্যাক্ট মানুষকে নিয়ন্ত্রণ করে। Limit us to external observation of social fact. বাহ্যিক নিরীক্ষণের মধ্যেই আমাদের সীমাবদ্ধ রাখে। এই সোশ্যাল ফ্যাক্টের বাহ্যিক নিরীক্ষণের মাধ্যমেই আমাদের সীমাবদ্ধ রাখে। এমনি ব্লুমথেল এমিলিয়ানাস মুলিয়ান তিনি ডুর্কহেইমের নরমাল এবং প্যাথোলজিক্যাল এই তফাৎটাও কিন্তু সমালোচনা করেছেন। ডুর্কহেইম বলছেন নরমাল হচ্ছে জেনারেলিটি, সাধারণ। যেটা সাধারণ সেটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে এটা একটা আমরা প্যারাডক্সিক্যাল কনক্লুশন পাই। আগেই আমরা আলোচনা করেছিলাম যে অপরাধ স্বাভাবিক কিনা ডুর্কহেইম বলেছেন এটা স্বাভাবিক। কেন? না সব সমাজেই অপরাধ রয়েছে। তাহলে ক্রাইম যদি নরমাল হয় তাহলে একটা প্যারাডক্সিক্যাল কনক্লুশন হয়। কারণ ক্রাইম হচ্ছে অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী। আমরা আমরা গুন্ডা বদমাশদের আমরা শালীনতা ভাষায় আমরা শুদ্ধ ভাষায় কি বলি? সমাজ বিরোধী। তাহলে
অপরাধ যদি স্বাভাবিক হয়, তাহলে এটা সমাজ বিরোধীরা কি তাহলে স্বাভাবিক লোক? এমিল বেনার্স মুলিয়ান বলছেন, "নরমালিটি ক্রাইটেরিয়ন লিডস টু আল্ট্রা কনজারভেটিভ মরালিটি।" আল্ট্রা কনজারভেটিভ মরালিটি অর্থাৎ আমরা যদি নরমালটাকে আমরা সাধারণ বলি, তাহলে নৈতিকতাটা অত্যন্ত রক্ষণশীল হয়ে যাচ্ছে, নৈতিক ধারণাটা। এবং ডুইখেম দেখাচ্ছেন যে যেকোনো ধরনের সোশ্যাল ডিভিয়েশন সেটা প্যাথোলজিক্যাল। অর্থাৎ উনি বলছেন যে নরমাল এবং প্যাথোলজিক্যালের মধ্যে তফাৎ কি? যেটা স্বাভাবিক, যেটা সারা সারাটা সমাজে ঘটছে সেটাই স্বাভাবিক, এবং যেটা যেটা গোটা সমাজে ঘটছে না, বা যেটা একটা সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে আছে, সেটাই হলো রুগ্ন। কিন্তু তাহলে যেকোনো ধরনের সামাজিক বিচ্যুতি কি রুগ্ন? এই প্রশ্নটা উঠছে। যেমন ধরো, একটা সময় সতী সতীদাহ প্রথা গোটা বাংলায় ছিল। শুধু গোটা বাংলায় নয়, গোটা ভারতে ছিল। ডুইখেমের যে ধারণাতে এটা হচ্ছে স্বাভাবিক, নরমাল সোশ্যাল ফ্যাক্ট। রামমোহন রায় যখন আন্দোলন শুরু করলেন এই সতী প্রথার বিরুদ্ধে, তখন সতী প্রথার যে বিরুদ্ধে যে আন্দোলন শুরু করলেন সেটা ছিল সোশ্যাল ডেভিয়েশন, তাই তো? তাহলে ডুরখেমের ভাষায় রামমোহন যেটা করছিলেন সেটা প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল কেস। সত্যি কি তাই? এরকম হলে তো যে কোনো ধরনের সামাজিক পরিবর্তনকেই প্যাথোলজিক্যাল মনে করা হবে। যে ফরাসি পণ্ডিতরা ডুরখেমকে সমালোচনা করেছেন তাদের মধ্যে আছেন টার্ডে, লাকম, বুগল, রিচার্ড ক্যান্টেকর এবং ফুলি। জোনাথন টার্নার, লিওনার্ড বিগলি এবং চার্লস পাওয়ার্স বলেছেন, "In this definition of social fact, Durkheim lumped behaviors, thoughts and emotions as the subject matter of sociology." মানে সবকিছুকেই সোশ্যাল ফ্যাক্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ আচরণ, চিন্তা, তারপরে মনো অনুভূতি, অর্থাৎ সোশ্যাল ফ্যাক্ট, সবকিছুই সোশ্যাল ফ্যাক্ট। সোশ্যাল ফ্যাক্টকে একটা তো আমরা একটা বৈজ্ঞানিক সংজ্ঞা দিতে গেলে তো আমরা কিছু আলাদা করব তো। কতগুলো বৈশিষ্ট্য তো থাকবে। সবকিছুই যদি ঢুকে যায় সোশ্যাল ফ্যাক্ট এর মধ্যে, তাহলে তাহলে তো সেই যে সংজ্ঞাটা সেটা খুব একটা ভালো সংজ্ঞা তো হয় না। ঠিক বৈজ্ঞানিক সংজ্ঞা তো হয় না। যেকোনো ধরনের আচরণকেই দুইখাইম এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যেকোনো চিন্তা, যেকোনো অনুভূতি। জাইটলিন বলছেন, তিনিও কিন্তু মেথোডোলজিক্যাল ক্রিটিসিজম করেছেন। Durkheim's first rule is consider social facts as things. Durkheim's প্রথম যে নিয়ম হলো consider social facts as things. উনি বলছেন Durkheim বুঝেছিলেন যে সোশ্যাল ফ্যাক্ট সেটা মানুষ দ্বারাই তৈরি হয়।
কিন্তু ডুরখেইমের থিওরির মধ্যে men are passive recipients of this activity, never human subjects. অর্থাৎ মানুষকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তারা নিজেরা কিছু করতে পারছেন না, নিজেরা সাবজেক্ট হচ্ছে না, তারা শুধু অবজেক্ট হয়ে যাচ্ছেন। সেই জন্য রাইটলিন অভিযোগ করেন দ্য অ্যাক্টিভ ক্রিয়েটিভ সাইড অফ হিউম্যান কন্ডাক্ট disappears in Durkheim scheme. The active creative side of human conduct disappears in Durkheim scheme. মানুষের তো একটা সৃজনশীলতা আছে, সেটা কিন্তু ডুরখেইমের মধ্যে আমরা দেখছি না। মানুষ নিজের চেষ্টায় পরিবর্তন আনে, সমাজ পরিবর্তন আনে, নিজের অবস্থার পরিবর্তন আনে, সেগুলো কিন্তু ডুরখেইমের থিওরির মধ্যে আমরা দেখছি না। এলেনা অসিপোভা তিনি একটা আইডিওলজিক্যাল ক্রিটিসিজম করেছেন, আদর্শগত। উনি বলছেন সোশিওলজিজম ওয়াজ হোস্টাইল টু দ্য রেভলিউশনারি স্পিরিট অফ মার্কসিজম। মার্ক্সবাদের প্রতি সোশিওলজিজম এটা খুব শত্রু মনোভাবাপন্ন ছিল। ট্যালকট পার্সন্স বলছেন Durkheim arrived at the crucially important conclusion that culture and social structure are internalized in the individual. In this, he converged notably with Freud and with the movement in American social psychology from Charles Cooley to George Herbert Mead. এখানে ডুরখেইমের উনি বলছেন যে কালচার, সংস্কৃতি এবং সামাজিক কাঠামো, সামাজিক গঠন, সেটা মানুষের মধ্যে মানুষ সেটাকে আত্মস্থ করে নিচ্ছে। এটাই ডুরখেইম দেখাতে চেয়েছেন। এখানে তার তত্ত্ব ফ্রয়েড এবং চার্লস কুলি, জর্জ হারবার্ট মিডের সঙ্গে মিলে যাচ্ছে। এবার আমরা শেষের দিকে আসছি, এই লেকচারের শেষ দিকে আসছি। তো এই যে ক্রিটিক্যাল রিমার্কস গুলো করেছেন অনেকে, আমার মত হচ্ছে যে ডুরখেইমের রুলস অফ সোশিওলজিক্যাল মেথড সেটা কিন্তু যে কোনো সোশিওলজিস্টের ক্ষেত্রে খুব বড় একটি গাইড, খুব ভালো একটি গাইড, রিসার্চ গাইড হিসেবে খুব ভালো। যে কোনো সোশিওলজিস্ট তিনি যদি তার নিয়মগুলির মাধ্যমে সমাজতাত্ত্বিক গবেষণা করেন, তাহলে কিন্তু তিনি সফল হবেন। আমার নিজের অভিজ্ঞতা, আমার একজন গবেষক, সে ডুরখেইমের পদ্ধতি অবলম্বন করে সে সফলভাবে গবেষণা করেছিল এবং সে পিএইচডি পেয়েছিল। এখানেই আজকে আমি শেষ করছি।